প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু সমাধান করব। তো দেখো, আমরা এখন ভালো একটা টপিকসে চলে যাব। অনেক ইন্টারেস্টিং একটা টপিকস এখানে। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য। দেখছো, পিথাগোরাস, বিজ্ঞানী পিথাগোরাস কিন্তু অনেক ব্রেনি একজন মানুষ ছিল। হ্যাঁ, তাছাড়া তো এটা আবিষ্কার করতে পারতো না। তো দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নেব। দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর উনি যে উপপাদ্য দিছিল সমকোণী ত্রিভুজে ক্ষেত্রে দিছিল। হ্যাঁ, এটা হচ্ছে কোণ, থিটা দিলাম, এটা হচ্ছে কোণ, আর এটা হচ্ছে কোণ, এটাও কোণ। ওকে, ডান। এই পিথাগোরাসের উপপাদ্য কিন্তু তোমার সমকোণী ক্ষেত্রে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো দেখো আমরা করি। আমরা জানি একটা সমকোণে এই যে এটা হচ্ছে কি, আমরা প্রকাশ করি এ বি সি দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, আর দেখবা যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে সবচাইতে যেটা হচ্ছে বড় বাহু সেটা হচ্ছে কি অতিভুজ। হ্যাঁ, এটাকে আরেকভাবে ডিনোট করা যায়, মানে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কোণের বিপরীত বাহু সমকোণের ক্ষেত্রে। হ্যাঁ, সমকোণের ক্ষেত্রে এর বিপরীত বাহু, মানে সমকোণের বিপরীত বাহু অল টাইম সমকোণ মানে কি 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এবং এই যে কোণটা, আর বাকি ক্ষেত্রে সমকোণ বাদে কি কি কোণ আছে, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, ওই তিনটার ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে মানে বাকি কোণের ক্ষেত্রে সবাই লিখে নাও। এটা খুবই খুবই কমন, এটা তোমার এসএসসি এবং এইচএসসি তে কাজে লাগবে। ঠিক আছে, বাকি কোণের ক্ষেত্রে বিপরীত, আমি সংক্ষেপে লিখতেছি, বাকি ক্ষেত্রে এই যে বাকি কোণের ক্ষেত্রে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এটা 100% মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, ডান। এরপর দেখো, এটা অতিভুজ, আর এটা অবশ্যই কি ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। দেখো, এই যে এটা কিন্তু সমকোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। এর জন্য এর বিপরীত বাহুটা অতিভুজ, আর এটা লম্ব। তাহলে লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম, এবং ভূমি পাইলাম। ঠিক আছে, তো এখন মনে করো তোমার এখানে লম্ব দেওয়া আছে 2 একক দেওয়া আছে, আর ভূমি দেওয়া আছে 1 একক। একক মানে যে একটা মান হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে, এগুলো আর কি একক। তাহলে অতিভুজ তোমার দেওয়া নাই। অতিভুজ কত মানে এসি সমান হোয়াট, কত এটা দেওয়া নেই, তোমাদের বের করতে হবে। তখনই আমাদের কি করতে হবে ভাইয়া, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তো পিথাগোরাস উপপাদ্যটা আমরা শিখে নিই। আগে আমরা শিখলাম যে কেন আমরা পিথাগোরাস পড়বো, এরপর এখন পিথাগোরাসটা লিখবো, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা লিখবো। পিথাগোরাসের উপপাদ্যটা কি তাহলে দেখো ভাইয়া, যে অতিভুজ আমি সংক্ষেপে লিখতেছি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য। ঠিক আছে, এটা পিথাগোরাসের উপপাদ্য। আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখো, তোমরা কিন্তু খুব সহজেই, এই যে আমি যে একটা ম্যাথ দিলাম, যে লম্ব মান দেওয়া আছে 2 একক, আর ভূমির মান দেওয়া আছে 1 একক, তাহলে অতিভুজ সমান কত অবশ্যই বের করতে পারবা। দেখো, আমরা অতিভুজকে কি এসি দ্বারা প্রকাশ করছি, সো এসি স্কয়ার সমান কি ভূমি কত, ভূমি দেওয়া আছে বিসি মানে কি 1 দেওয়া আছে, তারপর 1 স্কয়ার প্লাস লম্ব কত দিছি আমি 2 একক মানে 2 স্কয়ার। তাহলে এটা এখানে কত হয়, 2 2 4, আর এক হচ্ছে 5, এই যে 5 একক। এটা কিন্তু অতিভুজের মান না, কারণ এসি সমান হবে এই যে উপরে স্কয়ার আছে না, স্কয়ারটা ওই পাশে গেলে কি হয় ভাইয়া, রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে √5 একক। তাহলে এটা হচ্ছে কি অতিভুজের মান। তো আশা করি এই সূত্র থেকে তুমি আবার ভূমি বের করতে পারবা, আবার লম্ব বের করতে পারবা। যখন মনে করো যে অতিভুজে থাকবে, ভূমিতে থাকবে, তখন তুমি লম্ব বের করতে পারবা। আবার ভূমিতে থাকলে, অতিভুজে থাকলে লম্ব বের করতে পারবা। আবার ভূমি আর অতিভুজে থাকলে লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে ভূমি বের করতে পারবা। ঠিক আছে, তো আশা করি পিথাগোরাসের উপপাদ্য সবার ক্লিয়ার। ঠিক আছে, ওকে। দেখো, এখন আরেকটা জিনিস আছে এখানে, যে এই যে সংখ্যা রেখায় অম্লত সংখ্যা, আর হচ্ছে সংখ্যা রেখায় অম্লত সংখ্যার অবস্থান, এগুলো কিন্তু একদমই সোজা। দেখো, তোমাকে আমি একটা দেখে দিই, তাই বুঝবা। মনে করো একটা সংখ্যা রেখা, ঠিক আছে, সরি বাঁকা হয়ে গেল, আমরা বুঝে নিও। কিন্তু সংখ্যা রেখা, এই যে আমরা জানি কি, এটাকে ধরা হয় ওয়াই এক্সিস মানে ওয়াই অক্ষ। ঠিক আছে, সরি, এটা ডট না, কিন্তু এটা ডট না। হ্যাঁ, ডট হচ্ছে নিচে, মান আছে, মান থাকবে।
এক্স ডট, এটা হচ্ছে কি এক্স ডট ওয়াই ডট, এখানে কি শুধু এক্স, মানে এই যে এটা কিন্তু ডট না, এটা ডট না, এটা ডট না, ঠিক আছে, এটা ডট না, যাই হোক। তো এদিকে থাকবে যে 1 2 3 1 2 3 -1 -2 -3, ঠিক আছে, -1 -2 -3 এভাবে থাকবে আর কি সংখ্যা রেখা। তো তোমাকে বলছে কি √3 কে সংখ্যা রেখা দেখাতে বলছে সাপোজ, ঠিক আছে, বলছে যে √3 কে সংখ্যা রেখায় দেখাও। আশা করি একটা শিখলে তোমাদের সবগুলো পারবো আশা করি। দেখো √3 কে সংখ্যা রেখা দেখানোর আগে আমরা অতিভুজে কিন্তু এটা ফেলতে পারি, ঠিক আছে, এটা কিন্তু অতিভুজের মাধ্যমে আমরা সূত্র নিতে পারি। কিভাবে দেখো ভাইয়া, ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা, মনে করো যে এটা একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই যেটা হচ্ছে সমকোণ, হ্যাঁ, এখন তোমাকে এখানে বলছে √3, এইটাকে বলছে সংখ্যা রেখা দেখাইতে। দেখো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এটাকে অতিভুজ ধরবা, হ্যাঁ, যদি অতিভুজ ধরো তাহলে আমরা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার জানি, এটাকে যদি অতিভুজ ধরো তাহলে কি ভূমি মনে করো যে এ আর লম্ব হচ্ছে বি, এটাকে যদি ধরো তুমি তাহলে দেখো আমরা লিখতে পারি, কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, মানে এই √3 কে কিভাবে ভেঙে লিখতে পারি, দেখো এটাকে দেখো, এটা ভেঙে লেখার নিয়মটা কি 2 আর হচ্ছে 1 3, ঠিক আছে, তার মানে এটা যদি আমরা এইভাবে লিখি √2 √1, ঠিক আছে, এই যদি এইভাবে লিখি আমরা স্কয়ার দিলাম স্কয়ার দিলাম, তাও দেখো মানটা কি আসে, সবাই বোঝার চেষ্টা করো একটু। এই যে √ওভার আর স্কয়ার কিন্তু কাটা যায় কেন, কারণ দেখো এর কারণটা হচ্ছে, আমি এই যে একদম কর্নার উপরের দিকে তাকাও, দেখো আমরা হচ্ছে √ওভার যদি দেই √2 ইন্টু √1, √2 তা হোল স্কয়ার দেই, তাহলে এটার প্রসেস হচ্ছে দুই ভাবে। একটা আমি কিন্তু শিখাইছি যে √2 দুইবার গুণ করলে শুধু 2 থাকে, আরেকভাবে দেখানো যায়, সেটা হচ্ছে তোমাদের কিন্তু বলছি যে √ওভার মানটা হচ্ছে হাফ এবং উপরে আছে 2, আর পাওয়ার সবসময় কিন্তু গুণ হয়, এটা সবাই খেয়াল রেখো যে পাওয়ার এই যে আবার বাম পাশের উপরে দিয়ে তাকাও, পাওয়ার সবসময় কি হয়, পাওয়ার যদি 2 এর উপর স্কয়ার থাকে আবার তার উপর স্কয়ার থাকে, এটা কিন্তু 2 এর পাওয়ার কি হয়, আমি এখানে হচ্ছে তোমার 4 দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, 4 দুগুণে কিন্তু 8 হবে। এই যে পাওয়ার কিন্তু পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হবে, আবার যদি থাকে তোমার এটা স্কয়ার আছে, এখানে 4 আছে, গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হবে, তাহলে 2⁻6 হবে। এই জিনিসটা সবাই মাথায় রাখো, কেমন, ওকে। তাহলে দেখো এই যে 2 2 কাটা যায়, তার মানে কি সমান 2 থাকে, সরি। এরপর দেখো আমরা কি আমাদের প্রশ্নটা কি বলছে ভাইয়া, প্রশ্নটা বলছে √3 কে সংখ্যা রেখা দেখাতে বলছে। আগে মেন কাজ হচ্ছে তোমাকে এইটাকে ভেঙে নিবা, কারণ সংখ্যা রেখা দেখাতে হলে আমাদের কি এক্স অক্ষের মান লাগবে, ওয়াই অক্ষের মান লাগবে, তাই না। এর জন্য আমরা এই যে দুইটাকে ভেঙে নিলাম, একটা √1 দিয়ে √2 দিয়ে। তাহলে এখন দেখো এই দুইটা যদি আমরা এইটা দেখো, এই যে √2 আর হচ্ছে 2, তার মানে নিচে 2 থাকে, আবার নিচে কি থাকে এখানে 1, √1 তা হোল স্কয়ার। আচ্ছা এটা আমি হচ্ছে একটু মুছে ফেলি, কারণ এটা হচ্ছে একটু বেশি দিয়ে ফেলছি। দেখো তাহলে কি এই যে √2 যে 2 আছে এর উপর স্কয়ার দিলে কি 2 হয় না, হ্যাঁ 2 হয়। তার মানে এখানে মনে এখানে কি দেখো মিনিংটা কি 2 আছে, আবার এখানে একই আছে, তার মানে 2 আর 3। আবার যদি আমরা এখানে √ওভার দিই একটা বড় সাইজে হোল, তাহলে কিন্তু দেখো এই পাশে সমান হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকলো না। তার মানে আমরা √3 কে √2 এবং √1 রূপে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তার মানে √3 তার হোল স্কয়ার সমান কি হবে, √2 তার হোল স্কয়ার প্লাস √1 তার হোল স্কয়ার, তার মানে এটা মানটা হবে কত ভাইয়া 3। এটাও দেখো 3, আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট 1 আর হচ্ছে তোমার 2 কে সংখ্যা রেখা দেখাবা, তাই হয়ে গেল। দেখো আমি এটা দেখে দেই, যেমন আমি যদি 1 কে x অক্ষে ধরি, একটা ধরলেই হইলো। আমরা যদি x=2 ধরি, এখন x=2 ধরি, y=1 ধরি, কারণ দুইটা মানে আমরা কি 2 আর 1 পাইছি। তাহলে দেখো এখানে 2, এখানে কি 2 আর এখানে হচ্ছে 1, ঠিক আছে। বা তুমি এটাকে 2 ধরতে পারো, এটাকে 1 ধরতে পারো, তাহলে দেখো কি হয়ে গেল, এটা কিন্তু 2, এটাই কিন্তু আমাদের এই দেখো মূল বিন্দুটা ও, হ্যাঁ। এখন তুমি যদি x অক্ষে 2 নাও, তাহলে 1 2 ঘর যেতে হবে, এবং 1 কোথায় ধরবা, এই যেখানে, তাহলে তোমার এই যেটা কিন্তু হয়ে গেল সংখ্যা রেখা। এটা √3, ঠিক আছে, আর এটা হচ্ছে √1 আর √2, ঠিক আছে। তো আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার, সংখ্যা রেখাটা কিভাবে দেখাতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। মানে একটা তোমার হচ্ছে √ওভার কোনো কিছুকে যদি সংখ্যা দেখাতে বলে, ওটাকে আগে ভেঙে নিবা দুইটা সংখ্যা রূপে, ঠিক আছে। যদি 5 থাকে, দেখো 5 থাকলে কিন্তু আরো সোজা। 5 থাকলে কিভাবে করবা, এই যে √ওভার 4 নিবা আর হচ্ছে কি √1 নিবা, 4 এর 5 হয়ে গেল কিন্তু, ঠিক আছে। আবার √ওভার হচ্ছে তোমার হচ্ছে 5 থাকতে পারে, 7 থাকতে পারে, তাহলে কি নিবা
√6 1 এই যে হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি এই বিষয় তোমাদের ক্লিয়ার। এখন আসি ঘনমূলে। তো ঘনমূলটা হচ্ছে বর্গমূল আমরা পড়ছি, এখন ঘনমূলটা পড়বো। এটা একদম ইজি, বর্গমূলের মতো একদম লাইক। তো ঘনমূল হচ্ছে চিহ্নটা হচ্ছে এরকম, √ চিহ্ন কিন্তু এরকম ছিল, হ্যাঁ। আর ঘনমূল হচ্ছে জাস্ট এখানে একটা 3 দিবা, এটা হচ্ছে ঘনমূল 3। ঠিক আছে, আগে আমরা পড়ছিলাম বর্গ, ধরা হচ্ছে 2 এর, আমরা যদি 3 এর বর্গ ধরি, 3 এর বর্গ কিন্তু 3 তিরিকে 9। ঠিক আছে, এটা হচ্ছে কি বর্গ। ঠিক আছে, এটা হচ্ছে কি বর্গ। আর যদি আমরা 3 এর ঘন ধরি, 3 এর ঘন কত? ঘন হবে কি, এটা কিন্তু ছিল 3², তার মানে 9। ঠিক আছে, বাট যখন ঘন বলবে তার মানে 3/3, মানে 3 এর পাওয়ার 3, তার মানে কত? 3টা 3 বার গুণ, 3টা কতবার গুণ ভাইয়া? 3টা 3 বার গুণ, তার মানে 3 3 9, 3 9 27। ঠিক আছে, তার মানে 3 এর ঘন হচ্ছে 27। কিন্তু যদি তোমাকে বলা হয় 27 এর ঘনমূল কত, 27 এর ঘনমূল কত, তখন তোমার কিভাবে লিখতে হবে ভাইয়া? এই যেভাবে লিখতে হবে, 3 দিয়ে এখানে হচ্ছে 27। তার মানে তোমাকে নিয়ে জিনিস শিখেছিলাম না যে √ মানে হচ্ছে হাফ। ঠিক আছে, √ মানে হচ্ছে উপরের দিকে তাকাও, √ মানে হচ্ছে হাফ। কিন্তু এই যে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ধরো এখানে মনে মনে x আছে, বা x এর পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে সেটা হবে 1/3। ঠিক আছে, এই বিষয়টা খুব খেয়াল রেখে। তাহলে নিচে আছে কি আমার 27, তাহলে আমি কি লিখতে পারি এটাকে? এটা ক্যালকুলেটর চাপলে তোমার মানে এসে যাবে, কিন্তু আমি হাতে শিখাচ্ছি। দেখো 27 দিবে, 87 কিন্তু ভাঙা যায়। কিভাবে ভাঙা যায়? কিউব রূপে ভাঙবা। দেখো 3 এর পাওয়ার কিন্তু 3 দিই, তাহলে কিন্তু 27 হয়ে গেল। 3 3 9, 3 9 27। এই যে উপরে আমরা একটু করে আসলাম, এই দেখছো, এই যে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যে ঘনমূলটা, এই ঘনমূলটাকে কিন্তু এখন উঠে আমরা কি লিখতে পারি? 3 এর পাওয়ার 3 তো আছেই, আর তার উপর পাওয়ার কি দিতে পারি? তার উপর পাওয়ার আমরা 1/3 দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে? 3, আর হচ্ছে 3 3 কিন্তু কাটা যাবে, তার মানে মান আসবে শুধু কি 3। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই এইটা বুঝতে পারছো যে 27 এর ঘনমূল মানে হচ্ছে কি 3। আবার যদি বলতো 3 এর ঘনমূল কত, 3 এর ঘন কত, যদি বলতো 3 এর শুধু ঘন বলতো, ঘনমূল মানে ঘনমূল বলা নেই, শুধু ঘন বলছে, তার মানে কি 3 এর পাওয়ার 3, সো 27। ঠিক আছে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা অনুশীলনী ম্যাথ করব। আশা করি এই যে আমরা উদাহরণগুলো বুঝালাম, বা হচ্ছে তোমাদের মূল বইয়ের পুরো কনসেপ্টটা বুঝালাম, আশা করি সবার ক্লিয়ার। এরপর আমরা কি অধ্যায় শেষে যে অনুশীলনী ম্যাথ আছে সেগুলো এখন দেখব। দেখো প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে কয় নাম্বার ভাইয়া? এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক তোমাদের অনুশীলনীর। হ্যাঁ, বলছে যে ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাফ। হ্যাঁ, এটা তোমরা সবাই খেলছো। ধরা যাক দীর্ঘলাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরে একটি দেয়াল ছুঁতে হবে। আমি চিত্র আগে তোমাদের বুঝিয়ে দিই জিনিসটা। মনে করো দেয়াল হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দেয়াল। হ্যাঁ, এই দেয়াল পর্যন্ত তুমি এখানে, তুমি আছো কোথায়? তুমি আছো ঠিক এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই জায়গার মধ্যে কি তুমি দাঁড়িয়ে আছো মনে করো। এখন তোমার এখান থেকে এই দেয়ালের দূরত্ব হচ্ছে, বলছে ওরা 10 মিটার। আবার কন্ডিশন মানে হচ্ছে তোমাকে শর্ত বলে দিচ্ছে যে তুমি প্রথম লাফে, মানে এই লাইনটা পড়ো আগে। দেখো 10 মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। এটার কথা অর্থ হচ্ছে যে তোমার কাছে যত দূরত্ব বাকি আছে, যতই আগাবা এবং যত দূরত্ব বাকি আছে তার অর্ধেক তুমি কি এক লাফে যেতে পারবা। যেমন এই যে বলতেছে এখানে প্রথম লাফে কি, প্রথম লাফে হচ্ছে 5 মিটার, তারপরে লাফে 2.5 মিটার। আমি জিনিসটা বুঝাই, প্রথম লাফ যদি দাও তাহলে তুমি অর্ধেক যেতে পারবা, 5 মিটার যেতে পারবা। ঠিক আছে, আবার যদি দ্বিতীয় লাফ দাও, দ্বিতীয় লাফ মানে কি, এই যে দ্বিতীয় লাফে তোমার বাকি আছে কতটুকু জায়গা, 5 মিটার জায়গা বাকি আছে, এখন তার অর্ধেক যেতে পারবা। কিন্তু এখানে কন্ডিশন কিন্তু বলে দিছে। ঠিক আছে, এর জন্য আর কি অনেকে প্রশ্ন করবা যে ভাই প্রথম লাফে 5 মিটার গেলে আবার দ্বিতীয় লাফে তাহলে আবার এত কম যাবো কেন, এটা প্রশ্নে বলে দিছে এর জন্য। ঠিক আছে, তাহলে এই 5 এর অর্ধেক কত? 5 এর অর্ধেক হচ্ছে 2.5, মানে আড়াই বা 2.5 অনেকে বলে। যাই হোক, এটা হচ্ছে 2.5। এরপর কি, এরপর কত মিটার বাকি রইলো দেখো, এই দিকে গণবা। এটা 1 নাম্বার লাফ দিছে, এটা 2 নাম্বার লাফ দিছে। ঠিক আছে, কিন্তু যখন 3 নাম্বার লাফ দেবে তখন কতটুকু যেতে পারবে? এই দূরত্বের অর্ধেক যেতে পারবে। তার মানে প্রতি ক্ষেত্রে দেখো কিভাবে যাচ্ছে। প্রথমে ছিল 10/2। ঠিক আছে, তারপরে যে 5 বাকি আসলো সেই 5/2, যতটুকু বাকি আছে তার অর্ধেক যেতে পারবে। এভাবে করবা, শর্ট ওয়েতে একেবারে।
2। তারপরে হচ্ছে বাকি আছে কতটুকু এখন 5, এই 5 এর অর্ধেক যাবে। এবার এরপর কি যাবে 2.5, এই যে 2.5 আছে না, এটার অর্ধেক যাবে। ঠিক আছে, এভাবে করতে 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 দেখবা যে অঙ্কটা শেষ হবে না, অঙ্কটা শেষ হবে না। তার মানে এখানে প্রশ্ন বলছে যে তা কি বের করতে পারবে? অবশ্যই বের করতে পারবে না, কারণ 0.something আস্তে 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 একেবারে 10 আর কোনোদিন পূর্ণ হবে না, বাট হতে হতেও একেবারে ধরো হচ্ছে অনেক দূরে মানে চলে যাবে আর কি। ঠিক আছে, সো এটা আনসার দিবা কি সম্ভব নয়, এটা কি সম্ভব নয়। আশা করি এই বিষয় তোমাদের ক্লিয়ার। এরপর দেখো আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাব। দ্বিতীয় ম্যাথটা কি বলছে দেখো, দ্বিতীয় ম্যাথটা কি বলছে এখানে। দ্বিতীয় ম্যাথটা বলছে একটা বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। হ্যাঁ, বাগানটি আমি এটাও চিত্র আগে বুঝে দিই। একটা বর্গাকার বাগান, বর্গাকার মানে কি জানো? প্রত্যেকটা আমরা পড়ছি না চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। ঠিক আছে, এবং কোণগুলোও কিন্তু সমকোণ, কোণগুলোও সমকোণ, সেটা হচ্ছে বর্গ। তো আমরা এখন এইটা দিয়ে উদাহরণ দেবো। দেখো বলছে যে প্রত্যেকটি আম বাগানে কি বলছে, বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দেখো সারি, প্রত্যেক সারি মানে কি, ধরো এই দিকে মানে দৈর্ঘ্য বরাবর আছে কি এই যে প্রস্থ বরাবর, তুমি দৈর্ঘ্য প্রস্থ যেটাও নেও না কেন, বর্গাকার ক্ষেত্রে কি সব বাহু পরস্পর সমান। ঠিক আছে, আর কোণগুলো কিন্তু সমকোণ, তার মানে সব জায়গায় কি সমান হবে। সো আমরা এখন দেখবো যে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কিরকম আছে। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি? বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। ঠিক আছে, বাহু স্কয়ার, বর্গ মানে হচ্ছে স্কয়ার, সবাই মাথায় রেখো, বাহু স্কয়ার। ধরো বাহুকে আমরা এ ধরলাম, তার মানে কি প্রত্যেকটা বাহু এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। ঠিক আছে, বাহু স্কয়ার। কি বলছে, বর্গাকার বাগানে 1369টি আম গাছ আছে, তার মানে কি ক্ষেত্রফলটা লিখতে পারি আমরা টোটাল কত 1369 বাহু স্কয়ার, বা আমরা যেহেতু এ ধরছি সো স্কয়ার সমানটা লিখি, এ স্কয়ার সমান যা আছে এখান তাই, বা আমরা হচ্ছে একত্রে করে দিই। এখন এ সমান তাহলে কি হবে, এই যে স্কোয়ারটা কিন্তু ওই পাশে গেলে কি হবে রুট ওভার হবে। ঠিক আছে, এটা সময় মাথায় রাখো, যে স্কোয়ারটা ডান পাশে চলে গেলে অবশ্যই কি সেখানে রুট ওভার হবে, তার মানে কি 1369। এখন রুট ওভার 1300 যদি 69 দাও তাহলে তুমি মান পাওয়া হচ্ছে 37, মানটা পাবা কত ভাইয়া 37। তাহলে এই যে এটা হচ্ছে আনসার, মানে এই জায়গা 37, এই জায়গা 37, এই 37টা করে তুমি কি করতে পারবা, প্রত্যেক সারিতে গাছ লাগাতে পারবা। মানে আমি তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাতে দিই জিনিসটা, এই যে এই বরাবর হচ্ছে 37টা গাছ থাকবে এবং এই বরাবর 37টা গাছ থাকবে, এবং গুণ করে দেখো সেই কোন মানটা আসবে, এই মানটা এসে যাবে। এটা পার্ট 1 কিন্তু। হ্যাঁ, এখন পার্ট 2 কি বলছে, দৈর্ঘ্যে ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব বলছে 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো। দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থ দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট, মানে এটা হচ্ছে একদম একটু জাস্ট চিন্তা করে তুমি পারবা এটা। দেখো বলছে যে দৈর্ঘ্য প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব, মানে একটা ধর হচ্ছে গাছ। ঠিক আছে, এখানে একটা গাছ, আবার হচ্ছে তোমার প্রস্থ বরাবর কি এখানে একটা গাছ, ধরো এটা হচ্ছে প্রস্থ বরাবর আর দৈর্ঘ্য বরাবর হচ্ছে এখানে। ঠিক আছে, আবার এখানে বলছে দুটি গাছের দৈর্ঘ্য, বলছে দৈর্ঘ্য প্রস্থ দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা কিন্তু একটু আগে পড়ছি যে ম্যাথ অন্যটা, তার আমি একটু মুছে নিই। আশা করি এই প্রথমটা বুঝো সবাই, প্রথমটা খাতায় লিখে নাও, প্রথমটা সবাই খাতায় লিখে নাও। এরপর আমরা দ্বিতীয় অংশটা করবো এখন। দেখো তাহলে আমরা দ্বিতীয়টা এখন করব। কি বলছে এখানে 100 ফুট, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত বলছে 100 ফুট। ধরো হচ্ছে এটা প্রথম গাছ আর এটা হচ্ছে দ্বিতীয় গাছ, সবাই ভালো করে খেয়াল করে একদম, এটা কিন্তু অনেক বোঝার বিষয়টা। এবং এটা হচ্ছে তৃতীয় গাছ,
ঠিক আছে। এমনি করে করে আমাদের গাছ টোটাল বলছি কতটা, 37টা আছে, ঠিক আছে, 37টা গাছ আছে। আমি এখানে ডট ডট দিয়ে বোঝাতে চাচ্ছি যে এখানে আরো অনেক গাছ আছে, ঠিক আছে। তাহলে দেখো এই প্রথম থেকে দ্বিতীয় গাছের দূরত্ব বলছে কত, ওরা 100 ফুট বলছে, এখানে 100, আবার কি এই দ্বিতীয় থেকে তৃতীয় কিন্তু 100, ঠিক আছে। এবার করতে করে প্রত্যেকটার মাঝে স্পেস হচ্ছে 100। এখন দেখো যদি আমরা সাধারণ একটা উদাহরণ নেই 1 2 3 মাঝে, তাহলে দেখো তো এখানে মাঝখানে কয়টা গ্যাপ আছে, মাঝখানে কয়টা গ্যাপ আছে দেখো তো, মাঝখানে কিন্তু 2টা গ্যাপ আছে, মানে 3টা সংখ্যার ভেতরে মাত্র 2টা গ্যাপ থাকে, হ্যাঁ, একটা কম থাকে আর কি, প্রত্যেকটা ক্ষেত্রে একটা কম থাকবে। তাহলে আমাদের গাছ আছে কয়টা, একটা থেকে 37 পর্যন্ত গাছ আছে, সো এখানে মাঝখানে গ্যাপ থাকবে কয়টা, অবশ্যই 36টা, একটা কম, 36টা গ্যাপ থাকবে। সো একটা যদি হয় 100 তোমার হচ্ছে ফুট দূরত্ব, 36টা তাহলে কয়টা হবে, 3600 দূরত্ব, ঠিক আছে। তার মানে 3600, এই যে এতশো ফিট, ঠিক আছে। আর টোটাল দূরত্ব কত হবে তোমার, 3600 ফিট, ঠিক আছে। এটা হচ্ছে কি বাগানের তোমার একটা দৈর্ঘ্য তাহলে হইলো, হ্যাঁ। এখন এখন তোমাকে বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো, যেহেতু আমরা একটা দৈর্ঘ্য বের করছি 3600, একটা দৈর্ঘ্য বের করছি 3600, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কি হবে, আমরা জানি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল সমান একটা দৈর্ঘ্য যদি হয় 3600, তাহলে ক্ষেত্রফল হবে সে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, বা মোট কথা বাহু স্কয়ার, একটা বাহু যেহেতু 3600 পাইছি, সো ক্ষেত্রফল হবে এই যে এটার সাথে এটা গুণ দিলে যত আসে তত হচ্ছে কি তোমার 2 নম্বরের আনসার, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার, জাস্ট 3600 থেকে 3600 গুণ দাও, তাই আনসার এসে যাবে, ওটা হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা কি করব, এরপর 3 নাম্বার, 3 নাম্বারটা একদম ইজি, দেখো একটু দেখলে পারবা। প্রথমে আমরা কি করব, 1 থেকে 100 পর্যন্ত, কি বলছে এখানে, 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণ ঘন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে। সো এখানে আমরা হচ্ছে প্রথমে 1 থেকে 100 পর্যন্ত নিব, দেখো 1 তার কিন্তু বল না, 1 থেকে 100 বলছে, 1 থেকে কি বলছে 100 পর্যন্ত বলছে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখো কি করব, প্রথমে পূর্ণ বর্গ লিখবো আগে, ঠিক আছে, বর্গ সংখ্যা নিব। যদি বর্গ সংখ্যা নিয়ে অঙ্ক করি তাহলে যেরকম আর কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে যতক্ষণ না পর্যন্ত 100 আসে, বা 100 কম কম রাখা যাবে বাট বেশি রাখা যাবে না, এরকম কতটা যায় তোমরা দেখো 4, যদি আমরা 10 নেই তাহলে কিন্তু 10 10 এ 100 হয়ে যায়, ঠিক আছে। মোট কথা হচ্ছে 1 থেকে একদম এরকম 10 পর্যন্ত নির্ণয় করবা, 1 হবে 4 হবে, ঠিক আছে, 3 থেকে 9 হবে, এরকম করে আর কি, ঠিক আছে। তো আশা করি বর্গেরটা বুঝতে পারছো। এরপর আমরা ঘনেরটা করবো, এরকম করে ঘনমূলেরটা করবো। দেখো ঘনমূল হচ্ছে জাস্ট উপরে কিউব দিবা, আর কিচ্ছু না। এরপর হচ্ছে দেখো ঘনমূলেরটা করবো, যদি এখানে থাকতো, তোমার 1 2, আমি ইংরেজিতে লিখতেছি 3 4 আপ টু, দেখো যে পর্যন্ত 100 না হয়, বা হচ্ছে 100 কম রাখবা, 1, তারপর হচ্ছে সরি এখানে কিউব দিবা, এখানে কিউব, তাও 2 দুগুণে 4 4 দুগুণে 8, এরপর 3 3 9 3 9 27, 4 4 16 4 16 64, যদি 5 দেই 5 কিউব দেই তাহলে কি আসে তোমার 5 5 25, 5 25 125, যা কি 100 চাইতে বেশি, মানে 100 ক্রস করে ফেলছে, সো এটা যাবে না। তাহলে কোন পর্যন্ত যাবে, এই যে 1 থেকে 64 পর্যন্ত, এটা হচ্ছে তোমার ঘনমূলের আনসার, ঠিক আছে। তো আশা করি তোমাদের এইটাও ক্লিয়ার। এখন আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কিন্তু একটু একটু কঠিন, হ্যাঁ, 4 নাম্বারটা সবাই একটু ভালোভাবে খেয়াল করো, 4 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো সবাই। দেখো 4 নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি, আর পেজ না উল্টিয়ে। দেখো এখানে এখানে বল দিছে যে তোমার টি এর মানটা বল দিছে এবং ইউ এর মানটা বল দিছে, আবার এখানে এর মান বল দিছে, বি এর মান বল দিছে, মাঝখানে যে অংশগুলো এগুলো অংশ বলে নাই, এবং বলে দিছে এখানে যে এই যে প্রত্যেকটা অংশ আর টি, তারপর হচ্ছে এস আর এবং ইউএস, এগুলো সমান, এগুলো সমান সমান অংশ, এ পি সমান অংশ, পি কিউ এবং কিউ বি, এগুলো কি প্রত্যেকটা অংশ সমান। এখন আমাদের যা বের করতে হবে, দেখো কি বলছে প্রশ্নে, যে এমত অবস্থায় পি কিউ আর এবং এস মূলত সংখ্যা সমূহের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে।
মূলদ সংখ্যা সমূহের মান নির্ণয় করতে বলছে। সো এগুলো কিভাবে বের করবা? দেখো প্রথমে যা দেওয়া আছে সেগুলোকে লিখে নিবা। টি আর সমান কি বলছে, আর এস সমান এস ইউ, এটা বলছে, ঠিক আছে। এরপর আমরা আগে এই সাইডটা করে নিই। দেখো এখানে ইউএস, যদি আমি একটা ভেঙে উদাহরণটা লিখি, দেখো এখানে ধরো ইউ দেওয়া আছে, এখানে দেওয়া আছে এস, এবং এখানে আর, এখানে কি টি। এর প্রত্যেকটা অংশ কিন্তু সমান। দেখো অংশ কটা আছে এখানে টোটাল? এখানে অংশ আছে একটা, দুইটা, তিনটা, তাহলে মোট অংশ কটা? তিনটা। এখন যদি আমি প্রত্যেকটা অংশ বের করি, তাহলে কিন্তু সবাই কি পাবা? 3/1 ভাগ করি, তাই না? তার মানে যদি আমি এখানে টি আর ধরি বা টি ইউএস ধরি, আচ্ছা টি আর ধরি প্রথম, দেখো টি আর ধরলে কি হবে? এই যে একটা অংশ, শুধু টোটাল অংশ হচ্ছে 3, আর এখানে মাত্র একটা অংশ, 3/1 সো আমরা লিখতে পারি। আর যেহেতু এটা মাইনাসের, সো এখানে মাইনাস হবে একটা, ঠিক আছে। এটা হচ্ছে টি আর। আবার যদি আমরা এখানে টিএস দেখি, টিএস দেখো এখানে কয়টা আছে? একটা ভাগ, দুইটা ভাগ, মানে 2 ভাগ আছে, মানে টোটাল ভাগ হচ্ছে 3টা, আর মাইনাস তো অবশ্যই হবে কারণ এগুলো মাইনাস ভাগ করতেছি আমরা। আর অংশ কয়টা আছে? 2টা, তাহলে 3/2 অংশ নিতে বলছে টিএস, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখন যে আর সমান কি এবং এস সমান কি, ঠিক আছে। তো আমরা আগে আর বের করবো। দেখো আগে আমরা প্রথমে টি আর এস ইউ থেকে টিটা দেখো আগে বুঝে নেই, আরটা কি বুঝে নেই। দেখো আর কিভাবে বের করবা? আর হচ্ছে আমরা কি, এই যে এখানে টি যে দেওয়া আছে, টি এর মানটা তো 2 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে 2 এর সাথে কি অবশ্যই বাম দিকে যেতে হবে। সো টি এর সাথে যোগ করবা হচ্ছে কি, টি এর সাথে যোগ করবা টি আর, ঠিক আছে। এটা হচ্ছে একদম সিম্পল ওয়ে, এটা দিয়ে বের করা যায় খুব সহজেই। কিভাবে বের করবো? দেখো টি এর মানটা কি দেওয়া আছে এখানে? অবশ্যই -2, এখানে কি -2, এবং মাঝখানে কি প্লাস টি আর কত? টি আর কিন্তু আমরা বের করছি অলরেডি একটু আগে, এই যে -1/3, ঠিক আছে, 1/3, তার মানে এখানে কি -1/3, এখন কি প্লাস মাইনাসে মাইনাস, তোমরা সবাই জানো, -2 মাইনাস কি 1/3, জাস্ট এখন আনসার করো কত হবে? লসাগু 3 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে কি 1, তার মানে -7/3। এই যে এটা হচ্ছে কি তোমার আর এর মান, ঠিক আছে। এই আর এর মানটা তাহলে কত বের করলাম? আর এর মানটা হচ্ছে -7/3, ঠিক আছে। আচ্ছা এরপর কি বলছে? আমরা কি বের করলাম? এখন আর বের করলাম। এবার যদি আমি এস বের করি, সেম ওয়েতে একদম, যদি এস বের করি আমি, তাহলে কি হবে? এস হবে টিএস প্লাস টি, ঠিক আছে। মানে টি থেকে তোমার কোন পর্যন্ত যেতে হবে? টি তো লাগবে, এবং টি এস বলছে, সো এস পর্যন্ত যেতে হবে, মানে টি প্লাস টিএস। টিএস কিন্তু আমরা অলরেডি বের করছি কি -2/3, এখন জাস্ট মান বসিয়ে দিবা। টিএসটা কত? -2/3 প্লাস টিটা কত? টি তোমার দেওয়া আছে -2, ঠিক আছে। তার মানে এখানে কি আসলো? লসাগু হচ্ছে 3 -2 -3 দুগুণে 6, তার মানে -8/3, ঠিক আছে, -8/3। এটা হচ্ছে কি তোমার আর এর মান, ঠিক আছে, এটা হচ্ছে এস এর মান। তো এইভাবে বাকিগুলো তোমরা বের করবা, এটা হচ্ছে তোমাদের নিজস্ব কাজ, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব তৃতীয় অঙ্কে, 5ম নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি বলছে? দেখো নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ। এই যে মূলদ অমূলদ, এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে আমরা দেখো প্রথমটা বের করি। প্রথমটা কি আছে? 1 নাম্বার, আমরা এটা 1 নাম্বার দিয়ে প্রকাশ করলাম, 8.929292। দেখো এটা আমরা কিন্তু প্রথমে আলোচনা করে নিয়েছি যে কোনো সংখ্যা যদি রিপিট হয়, কোনো সংখ্যা যদি বারবার রিপিট হয়, সেটা হবে কি, সেটা হবে পূর্ণবণিক ভগ্নাংশের মতো আর কি, ঠিক আছে। সংখ্যা দেখো 9/2, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি না এভাবে, 8.92। এই দেখো এবার কিন্তু লিখতে পারি আমরা, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই যে 92, এই যে 92, এই যে 92 রিপিট হইতেছে, তার মানে এটা পূর্ণবণিক, ঠিক আছে, পূর্ণবণিক দেওয়া যায়। আর রিপিট হওয়ার সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা হবে, এটা মনে রেখো 100%, অবশ্যই এটা মূলদ হবে। তার মানে 1 নাম্বারটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আর কেন এটা মূলদ সংখ্যা? কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেহেতু এটা হচ্ছে বারবার রিপিট হইতেছে, অতএব এটা একটা পূর্ণবণিক ভগ্নাংশ বলা যেতে পারে, এবং এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, অতএব এটা মূলদ সংখ্যা। ক্লিয়ার সবার? আচ্ছা এরপর দেখো 2 নাম্বারটা। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বারটা বলছে যে 0 পয়েন্ট, আমি বাংলায় বলি, দেখো 0.101001, আবার 1 দিয়ে 0001, মানে কোনো মিল নেই এটার মাঝে, এটার মাঝে কোনো মিল নাই। তার মানে কি এটা পূর্ণবণিক ভগ্নাংশ হবে না, মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে, ডান। এরপর দেখো 6534789 এই দেখো এটা কিন্তু এটার সাথে কিন্তু মিল আছে। আমি 2 নাম্বার সলভ করি, তাহলে 6534789,
6 5 3 4.789 আবার 789। তার মানে দেখো এই যে এই তিনটে সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তার মানে যদি আমি এটাকে পুনঃ পুনঃ লিখি তাহলে কিভাবে হতে পারে, এর যা আছে তাই 7 8 9 কে লিখতে পারি, এই যেখানে একটা চিহ্ন এখানে একটা চিহ্ন। সো এটা কি একটা মূলদ সংখ্যা। মোট কথা যাকে পুনঃপুনিক দেখবা তুমি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যাই হোক, আমাদের একটা শেষ, দুইটা শেষ, তিনটা শেষ। এরপর এইটা দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি দেখো তো সবাই একটু বলো। এই যে 1828 আবার কি 1828, তার মানে এটা কি কোনো মিল পাচ্ছ এটা খুঁজে? এতে কোনো মিল পাওয়া যাচ্ছে না। দেখছো 18 যদি এখানে থাকতো কি এরকম থাকতো 18 18 18 18, দেন কি হইতো এটা মূলদ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলছে এখানে, এই যে লাস্ট একদম 5 নাম্বারটা। 5 নাম্বার কি বলছে 1 2 2 3 3 3, তার মানে এই দেখো লাস্টে কি আছে 1 2 2 3 3 3, এই তিনটা মিল আছে। তার মানে ডট ডট যে দিছে, তার মানে অল টাইম কি এখন 3ই যাবে, শুধু 3 আসবে, 3-এর পর আর কিছু আসবে না। তার মানে 3 কে আমরা কি লিখতে পারি পুনঃ আকারে লিখতে পারি। সো এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি সবার এটাও ক্লিয়ার। এরপর দেখো এই যে এখানে যে ম্যাথ আছে, এটা হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে এটা। ঠিক আছে, এটা আরো সোজা, দেখো একদম সিম্পল হতে তোমাদের শিখিয়ে দেবো। এটা কিভাবে করতে হবে, 2√2 প্লাস বাংলাতে লিখি 5 এই দুইটা, এবং আর একটা সংখ্যা কি বলছে 7√8 বিয়োগ 4√2। তো এই দুইটা সংখ্যা যে আসবে, এই দুইটা সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে বলছে। দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই সংখ্যাকে ভাঙবো, ভেঙে একটা সুন্দর একটা সংখ্যা ক্রিয়েট করব। দেখো তাহলে কি হয়, এখানে 2√2 আর 5√2 তো আমরা যোগ করতে পারি না। ঠিক আছে, মুখে মুখে ক্যালকুলেটর যদি করা যাবে, বাট যদি তুমি এখানে √2 থাকতো তাহলে না যোগ করতে পারতা। তাহলে এবারে কিভাবে করতে হবে, প্রথমে আমরা √2 আনার ট্রাই করব। ঠিক আছে, √2 আনার চেষ্টা করব। তাহলে 8 কে ভেঙে কিভাবে করা যায় আমি কিন্তু এটা শিখাইছিলাম, 4 গুণন 2। ঠিক আছে, তাহলে এখন কি হয় দেখো 2√2 যোগ 5, এটাকে কি ভাঙলে কি হয় বলছি না, যে ভাঙবা একেবারে 4, আমি একেবারে ভেঙে করাচ্ছি দেখো। ঠিক আছে, এরপর দেখো কি হয় 2√2 যোগ 5 আছে না, তাহলে কি 4 কে ভাঙলে কি হয় 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10√2, তাহলে কি হয় 10√2 আর হচ্ছে শুধু 2√2, তার মানে 12√2। এই যে আমরা কিন্তু ভেঙে দেখো একটা সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এরপর আছে এখানে 7√8 মাইনাস এটা কি 4, এটা কিন্তু 4 মানে 4√2, এটাকে আমাদের একটা সংখ্যা পরিণত করবো। দেখো কিভাবে করি, যেহেতু এখানে 2 আছে, সো আমরা ভেঙে 8 কে 2 বানাতে পারি কিন্তু খুব সহজে। কিভাবে ভাঙছি, এই যে 4 গুণন 2 দিয়ে ভিতরে, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম। ঠিক আছে, এরপর কি আছে 4√2 সমান, দেখো এখন যদি একে ভাঙো তাহলে কি হয় 2√2, কারণ এই যে 4 কে ভাঙলে 2 হয়। এরপর 4√2, এরপর দেখো 7 দুগুণে কি হয় 14, 7 দুগুণে কি হয় 14, 14√2 মাইনাস 4√2, তাহলে কি হয় দেখো 14 থেকে 4 গেলে থাকে 10√2। তো আশা করি এই যে এই সংখ্যাটা যে ভাঙতে পারবে তার হচ্ছে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি বুঝাচ্ছি দেখো, প্রথমে আমরা 2√2 প্লাস 5√8 এটাকে ভাঙলাম, এটাকে ভেঙে কি বানালাম 2√2। ঠিক আছে, 8 কে ভাঙালাম 4 দিয়ে, 4 দুগুণে 8। এখন এপাশে কি থাকে, এপাশে কি থাকে দেখো, এই যে আমরা কিন্তু এটা ইংরেজি লিখে ফেলছিলাম, সরি, এটা বাংলা 8 4 হবে আর কি। ঠিক আছে, তাহলে 4√2, 4 দুগুণে 8, তাহলে কি 4 কে ভাঙা 2 হয়, সো 5 দুগুণে 10, সো এখানে কি আছে 5 দুগুণে 10। ঠিক আছে, এরপর কি থাকে 10 আর 2 12, এরপর এটা কি ভাঙছি 8 কে ভাঙছে সেম ওয়েতে 4 গুণন 2, তারপর 4 দুগুণে 8, আর 4 কে ভাঙলে কি হয় 2 হয়, 2 দুগুণে 4, 7 দুগুণে 14√2 মাইনাস এই 4√2, 14 থেকে 4√2 গেলে কি থাকে 10√2। তো আশা করি এই দুটো সংখ্যা সবার ক্লিয়ার। এখন দেখো কি করব আমরা, এখন হচ্ছে প্রথমে যোগ করব। তাহলে দুটো সংখ্যা কি কি পেলাম, সবাই এটা মুছে ফেলো একটু, দুটো সংখ্যা মনে রাখো সবাই, 12√2 কি কি পেলাম আমরা 12√2 এবং 10√2। ঠিক আছে, 12√2 এবং 10√2 এই দুটো সংখ্যা পেয়েছি, সবাই একটু খাতায় নোট করে ফেলো। আমরা হচ্ছে কি মুছে ফেলবো একদম। দেখো এখন
তাহলে আমরা সংখ্যা দুটো কি কি পাইছি, এই যে এইখান থেকে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 12√2, আর এখান থেকে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 10√2। এখন যোগ করতে বলছে, যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, 12 যোগ 10√2, তার মানে হচ্ছে কি আসবে 12 আর 10 22, ঠিক আছে। এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 12√2 থেকে 10√2 বিয়োগ করে থাকে মাত্র 2√2। এবার গুণ, দেখো গুণ তুমি গুণ করতে পারবা, 12√2 গুণন 10√2, দেখো 12 আর 10 গুণ করলে হয় 120, হাতে করা যায়, এটা ক্যালকুলেটর লাগে না। এবং এই যে √2 √2 গুণ করলে শুধু 2 হয়, তাহলে 120 গুণন 2, ঠিক আছে, কত 120 গুণন 2, যা আসে তাই অ্যান্সার। এটা কত আসবে 240। আমি ইংরেজি লিখে ফেলি কেন, দেখো যাই হোক, দেখো তোমরা সবাই বুঝে নিও 240 এটা। এরপর যদি বলে ভাগ, দেখো ভাগও কিন্তু তোমরা পারবা, 12 আছে √2 ভাগ হচ্ছে কত 10√2। দেখো এটা আমরা একটুই করে করি, একটু ভেঙে করি। দেখো এই পাশে সবাই লক্ষ্য করো, উপরে কি আছে 12√2, নিচে আছে 10√2, তাহলে এই 2 এ 2 কাটা থাকে 12/10, 12 ভাগ 10 থাকে, তার মানে 1.2, এটা হচ্ছে কি আনসার। একদম সোজা, একদম সোজা। দেখো এরপর আমরা 7 নাম্বারটা করব। এই 7 নাম্বারটা হচ্ছে কিভাবে করব, দেখো 7 নাম্বারটা কিন্তু একদম ইজি, ঠিক আছে। 7 নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি, দেখো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে ওইটা লিখবো, লেখার পর কি আছে এখানে, দেখো এখানে কিন্তু এটা ভাঙার কোনো প্রসেস নয়, ভাঙলেও আমরা কিন্তু এটা কাটাকাটি করতে পারবো না, কারণ কোনো কিউব নয় এখানে। সো আমরা প্রথম কাজটা হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে তোমার, ঠিক আছে। তো কিভাবে করবা সবাই দেখো, প্রথমে করতে হবে কি 5/5 কমন নিতে হবে, কারণ এটা কেন নিচ্ছে তোমরা একটু পরে বুঝতে পারবা। আমি সম্পূর্ণ আগে করি, তারপর দেখো প্রথমে 5/5 কমন নিবা। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে যা আছে আমরা তাই রেখে দেবো, ঠিক আছে। 3, তারপর কি রুট, উপরে কি আছে 3 আছে, সরি 3 আছে, নিচে 5 আছে, যোগ যা আছে তাই রেখে দেবো এখানেও 3, তারপর হচ্ছে √9, এরপর হচ্ছে 5। মোট কথা যাদের লসাগু 5, মানে আমাদের লসাগু 5 নিয়ে কাজ করবো, ঠিক আছে। সবার লসাগু 5 বানানোর ট্রাই করতেছি, নিচে 5 নিচে 5 এবং অবশ্য থাকে 381, ঠিক আছে, এটা থাকে আর কি। যাই হোক, এরপর দেখো আমরা কি করবো, দেখো সব ক্ষেত্রে কিন্তু এখন লসাগু 5 হয়ে গেছে, এই ক্ষেত্রেও 5, এই ক্ষেত্রেও 5, ঠিক আছে, আবার এই ক্ষেত্রেও 5, আবার এটাতেও কিন্তু 5। সো আমরা এখন কি লিখবো, এখানে লসাগু হবে 5, এখন ভাগ করো, লসাগু 5 নিয়ে এখন জাস্ট ভাগ করো, দেখো কত আসে। যদি 5 নিয়ে লসাগু ভাগ করি তাহলে কি আসে, এটা কিন্তু 5 পাশে 1 ভাগ করলে, আর উপরে 5 থাকে, 5 এর সাথে গুণাকার থাকে কি এই যে এগুলা 3, তারপর হচ্ছে 3 5 প্লাস 3, মানে 5 তে 5 কে ভাগ করে কিন্তু 1 থাকে, সো 3, এখানে রুট দিবা 9 দিবা মাইনাস। এখন দেখো এই যে 5, এই 5 ভাগ গেল গা, এখন এই যে একটা 5 থাকে না, এখানে যে একটা 5 থাকে, আর তোমাদের কিন্তু এখানে শুধু কি আছে, এই যে 3 আছে, 3√81 আছে। এটাকে ভাঙানো যেতে পারে, এটাকে ভাঙানোর প্রচেষ্টা হচ্ছে আমি এখানে দেখে দিই, যে যদি তুমি 3 কে 3 বার লেখো, কিউব দাও, দেখো 3 গুণন উপর 3 গুণন 3 গুণন 3, সরি মুছে গেল, আচ্ছা যাই হোক সমস্যা নেই, আবার দেখাচ্ছি। আলটিমেটলি মুছে গেছে আর কি ভুলে। যাই হোক, এখন দেখো আমরা প্রথম লাইনটা আবার লিখি, কি জন্য লিখছিলাম এখানে, দেখো আমরা প্রথমে কি লিখছিলাম, প্রথমে লিখছিলাম 5 কমন নিছিলাম, কারণ 5 কমন নিতে হবে, 5। এরপর হচ্ছে যা আছে তাই 3, এটা ঘনমূল, কিন্তু এটাকে বলা হয় ঘনমূল। আগে আমি ডাকটা ভালো উঠে দেখো, আর এখানে কিন্তু 5 লসাগু আছে। আমাদের মেন কাজ হচ্ছে আমরা আগে কি করব, 5টাকে লসাগু হিসেবে রাখবো, ঠিক আছে। এখন এর জন্য আমরা 5/5 কমন নিচ্ছি। দেখো কমন নিলে কিন্তু মানে কোনো চেঞ্জ হয় না, কারণ 5 দিয়ে 5 কে ভাগ করে সে একই আসতেছে, সো এখানে যা আছে তা রেখে দিলাম। আচ্ছা, এরপর দেখো কি করব, এরপর লসাগু কি বলছি 5 নিবা,
ঠিক আছে, আগের লাইনটা জাস্ট লিখতেছি, মুছে গেছিল তো এই জন্য আবার রিপিট করতে হচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে 5 ছিল, এরপর 3 ঘনমূল 3, নিচে হচ্ছে 5, এ পাশে হচ্ছে তোমার 3 হচ্ছে এইভাবে আর কি 9, 5 ভাগ করলেই থাকে। এখন দেখো এখানে কিন্তু কি থাকে 5, এই যেখানে ঘনমূল 81 কি ভাঙা যায়, আমি ভেঙেও তোমাকে দেখাচ্ছিলাম একটু আগে, বাট মুছে গেল। দেখো সেটা কিভাবে করবা, 3 গুণন 3 গুণন 3, দেখো কত আসে, 3 3 9, ঠিক আছে, 3 9 27, যদি আরেকটা 3 দেই তাহলে কি হয়, আরেকটা 3 দিলে কি হয়, 3 3 9 3 9 27, 3 87 81 কিন্তু, ঠিক আছে। 3 পাওয়ার 4 দিয়ে তুমি করতে পারো, বাট তোমার হচ্ছে ইজি হতে করে দিবা। দেখো এখন জাস্ট ক্যালকুলেশন করবা, এটা হাতে করে কোনো ওয়ে নাই, ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন যে মান আসে ওটা হচ্ছে আনসার, এটা একদম ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটর দেখবা যে একদম ইজি প্রসেসে করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আনসার হবে। আচ্ছা, এরপর দেখো, এরপর 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা কি বলছে, নিশীথ চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে। কয়টা সবজি বাগান, 2টা বলছে। একটা দৈর্ঘ্য বলতেছে, দেখো একটা দৈর্ঘ্য কি বলতেছে, একটা দৈর্ঘ্য 2√2 বলতেছে এবং অন্যটা দৈর্ঘ্য এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে এইটার হচ্ছে আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য বর্গাকার বলছে, বর্গাকার মানে কি, অবশ্যই সবগুলো সমান, এটাও 2√2 এন্ড এটাও 2√2, এইটাও 2√2, এইটাও 2√2, তাহলে ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার। তার মানে 2√2 গুণন 2√2, মানে কত হবে, 2 2 4, আর এই যে 2√2 মানে হচ্ছে √2 আর √2 গুণ করলে কিন্তু শুধু 2 থাকে, এটা কিন্তু তোমাদের বারবার আমি পড়াইছি আগে। তো 4 2 কত, 8, এই 8টা হচ্ছে কি আমার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি একক, এটা একক, বর্গ একক, এটা বর্গ একক, 8 বর্গ একক একটা বাগানের ক্ষেত্রফল আমরা পাইলাম। আবার বলছে অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে যদি আমরা বাগান 1 ধরি, এটাকে বাগান 1 নম্বর বাগান ধরলাম, এটাকে বাগান 1, এখন বাগান 2 ধরবো, বাগান 2 নম্বর বাগান। তো 2 নম্বর বাগানে তাহলে ক্ষেত্রফল কি হবে, দ্বিগুণ বলছে, সো 8 গুণন 2 সমান কি 16, তাহলে 16 বর্গ একক। 16 বর্গ একক হচ্ছে কি আমাদের অন্য বাগানের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা এইটা উপরে ফেললাম, শেষ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে 8 এবং দ্বিতীয়টা যেহেতু দ্বিগুণ, সো দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে 16, আর 2 16। আবার বলছে অন্য বাগানের দৈর্ঘ্য কত, দেখছো কত প্যাচ দিছে একটা, আমি এখানে শর্ট হইতে করি। দেখো অন্য বাগানের ক্ষেত্রফল মানে কি, ওটাও তো বাহু স্কয়ার, ধরি বাহুটা এ, তাহলে এ স্কয়ার সমান কত 16, আর বাহু হচ্ছে এ, তার মানে এ সমান হচ্ছে কি √16, সো এই যে 4, তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য হচ্ছে 4, ঠিক আছে। আনসার এই যে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে ফাইনাল আনসার। এই অন্য বাগানের দৈর্ঘ্য বলছে, সো এটা হচ্ছে অন্য বাগানের দৈর্ঘ্য, ক্ষেত্রফল কিন্তু 16 অন্য বাগানের, ঠিক আছে। আশা করি সবার এটাও ক্লিয়ার। এরপর আমাদের আজকের ক্লাসের একদম শেষ একটা প্রশ্ন, এটা কি বলছে যে তোমার 2টি ঘনক আকৃতির বাক্স আছে, একটির আয়তন 16 ঘনফুট। দেখো ঘনক আকৃতি, ঘনক মানে কি 3টা, ঠিক আছে। তার মানে কি বাহু মানে ক্ষেত্রফল কি হবে, আয়তন কি হবে, এ গুণন এ গুণন এ, কত হচ্ছে 16 ঘনফুট, ঠিক আছে। আবার একটা বলছে অন্যটির আয়তন 11 ঘনফুট, প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য বলছে কত, ঠিক আছে। আর উক্ত আগে আমরা মানে এটা হচ্ছে 2টা পার্ট, আমরা একটা পার্ট করবো আগে, এ বন্ধ করে নি আগে। দেখো তোমার 2টি ঘনক আকৃতির বাক্স আছে, আমরা ধরলাম এটা 1 নাম্বার ঘনক আর এটা হচ্ছে 2 নাম্বার ঘনক। সো প্রথমটা আমরা কিভাবে আনসার করব, একটির আয়তন 16 ঘনফুট, এই যে আমরা এখানে দিলাম 16 ঘনফুট। তার মানে আয়তন কি জানি আমরা, ঘনক আকৃতির আয়তনের সূত্র শিখতে হবে সবার। ঘনক আকৃতির ক্ষেত্র আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, ঠিক আছে, মানে এ কিউব 3টা, এ যদি বাহু দৈর্ঘ্য ধরো, এটা যদি প্রতি বাহু ধরো এ, তাহলে ঘন হবে, ঘনক আকৃতির মানে ঘনকের সূত্র হবে কি এ গুণন এ, দ্যাট মিনস এ কিউব সমান 16। তাহলে আমরা এ সমান কি লিখতে পারি, এই যে ঘনমূল 16, ঠিক আছে। এখানে 3 দিও, আমি ইংরেজি আর বাংলা মিক্সার করে ফেলতেছি, এটা কিন্তু খুব একটা খারাপ অভ্যাস, তোমরা কি আবার কইরো না, ঠিক আছে। 3 আর হচ্ছে এটা 16, তাহলে আমরা কি প্রথম ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ঘনকে আসি, দ্বিতীয় ঘনক 11 বলছে, তার মানে এটা আমরা ধরলাম এ কিউব ধরলাম সমান 11, সো এ সমান কি হবে, এ সমান কি হবে 3, সরি এখানে 3, এখানে তোমরা 3 দিও, কেমন 11। তাহলে কি এই যে এটা একদম শর্ট ওয়েতে তোমরা এটা বের করতে ফেলতে পারবা। তাহলে কি এটা হচ্ছে আমার কি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য।
আচ্ছা ঠিক আছে, এখন আমাদের প্রথম অংশ কিন্তু আনসার শেষ। এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশ কি বলছে, যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনে একটি ঘনকাকৃতির বক্স বানানো হয়। তার মানে কি বলছে, দুইটা ভাঙছে, এখন ভেঙে কি করছে, আয়তন তো আর চেঞ্জ হয় না। আয়তন আগে কি ছিল, আগে ছিল 16 ছিল, তারপরে ছিল 11। এখন এই দুটো কি করছে, যোগ করছে। যোগ করে আমরা যোগ করি, তাহলে কি হয় দেখি। 6 একে 7 আর 1 একে 2, 27 হয়ে গেল। 27 ঘন একক হয়ে গেল, ঘন একক হয়ে গেল। কি বলছে, যোগফল আয়তনের একটি ঘনকাকৃতি বাক্স বানানো হয়, তবে সেটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত। সেম ওয়েতে আমরা কি জানি, ঘনকাকৃতির আয়তন সূত্র কি জানো, এ গুণন এ গুণন এ, তার মানে কি এ কিউব। এই এ কিউবের মানটা কি দিছে, 27। সো এখানে এ কিউব মানে, সেখানে 3 দিও তোমরা, ঠিক আছে, ইংরেজি বাংলা করে ফেলতেছি। এ কিউব সমান কি 27। 27। এখন এই সাইডে আসো, দেখো আমার লাইন দিয়ে দেখাইছি, এই যে সাইডে আসো, এই সাইডে এসে দেখো এ কিউব যদি 27 হয়, তাহলে এ সমান কি হবে, এখানে 3 হবে ঘনমূল 27। তাহলে কি হবে, এখানে দেখো আমি এর ক্যালকুলেটর কিন্তু চাপলে এই মানটা এসে যাবে, বাট তোমাদের আমি ভেঙে বোঝাচ্ছি। দেখো এখানে ঘনমূল 3 মানে কি, আগে ভিতরটা তুমি ভাঙাও। দেখো আমরা যদি 3 কে 3 বার গুণ করি, মানে 3 এর পাওয়ার 3 দিই, তার মানে কি 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। সো আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 লিখতে পারি। আবার যেহেতু ঘনমূল আছে, ঘনমূলের মান কি লিখতে পারি, 1/3। দেখছো, এই যে দেখো, তাহলে দেখো কি পেলাম আমরা লাস্টে, 3 উপরে পাওয়ার 3 গুণন 1/3, তার মানে 3 3 কাটা থাকে হচ্ছে 3। আনসার হবে 3, মানে লাস্টের বাহুর দৈর্ঘ্যটা কত, এই যে 3 নতুনটার আনসার হবে 3। তাহলে আমরা এই যেখানে কি করলাম, এইটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে চাপলে কিন্তু অল্পতে মানে 1 সেকেন্ডে এসে যাইতো। 3 রুট ওভার এখানে কি 27, মানে হচ্ছে ঘনমূল 27, এটা দিলেই তোমার মান এসে যাবে 3। এটা ক্যালকুলেটরে করে দেখবা আরো ইজি। সো আশা করি আজকে যে ক্লাসগুলো করাইছি এটা যে দেখবা, তা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা হচ্ছে যে যা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আশা করি প্রশ্ন থাকার কথাও না, কারণ এখানে সবগুলো অধ্যায়, সবগুলো টপিকস একেবারে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।